বর্ষায় সমস্ত বাগানে পোকায় প্রায় জর্জরিত। এত ধরনের পোকা হচ্ছে যে বুঝতে পারা যাচ্ছে না যে কোন ওষুধ কোন সময় আমরা দেব বা কোন পেস্টিসাইডটা স্প্রে করব গাছে। তো বন্ধুরা, আজকে মধুস ড্রিম গার্ডেনে সেই নিয়েই একটা ভিডিও হতে চলেছে, যেটা আমি অনেক ভেবে চিন্তে প্রস্তুত করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক পেস্টিসাইড নিয়ে আমি বসে গেছি। বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের যে এতগুলো পেস্টিসাইড কিনতে হবে এরকম কোনো কথা নেই। আমি যখন নতুন নতুন বাগান করতাম, যেটা দেখতাম অনলাইনে বা কোনো ইউটিউব চ্যানেলে, ওটা দিচ্ছে ওটা কিনতাম, ওটা দিচ্ছে ওটা কিনতাম। এখন কিন্তু আমি বুঝে গেছি আস্তে আস্তে যে কতটুকুনি পেস্টিসাইড আমাদের ছোট একটা বাগান করার জন্য দরকার। তো সেই বুঝে বুঝে আমি ব্যবহার করি। যেহেতু পেস্টিসাইডগুলো আমার অনেক আগেই কেনা হয়ে গেছিলো, তাই আমার কাছে এগুলো রয়ে গেছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে কোনোটা এই সময় কোনোটা ওই সময় এইভাবেই ইউজ করি। আমাদের বাগানে সব সময় কিন্তু পোকামাকড় লেগেই থাকে। তো কেউ এরকম বলতে পারবে না যে আমি কোনো রকম পেস্টিসাইড ব্যবহার না করেই বাগান করি। এটা কিন্তু আপনাদের করতেই হবে এবং সময় বুঝে বুঝে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ঠিকঠাক সময় ঠিকঠাক পেস্টিসাইডটা অ্যাপ্লাই করতে পারলে বাগান কিন্তু খুবই সুন্দর হবে এবং সেটা আপনারা নিজেরাই প্রমাণস্বরূপ দেখতে পারবেন যখন আপনারা এগুলো ইউজ করবেন। এখানে আমি দেখুন পেস্টিসাইডগুলো দুটো আলাদা ভাগে রেখেছি। এই পর্যন্ত একটা পোর্শন আছে আর এইগুলো একটা আছে। এই কারণ হচ্ছে এখানে দু ধরনের পেস্টিসাইড আছে। একটা হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড আর একটা হচ্ছে অর্গানিক পেস্টিসাইড। তো আপনারা যদি অর্গানিকভাবে বাগান করতে চান তাহলে আপনারা এইখানে যে চারটে পেস্টিসাইড আমি রেখেছি এইগুলো ইউজ করতে পারেন। তবে এগুলো কিন্তু পোকা না আসার আগেই ইউজ করতে হবে। অতিরিক্ত পরিমাণে পোকা এসে গেলে তখন কিন্তু এগুলো বাদ দিয়ে এইগুলো দিয়ে আপনাদেরকে কাজ চালাতে হবে। তো সবার আগে আমি জৈব বা অর্গানিক পেস্টিসাইড নিয়ে কিছু কথা বলছি। তার মধ্যে প্রথমেই এটা কিন্তু পেস্টিসাইড নয়, এটা হচ্ছে নিম অয়েল, যেটাকে আমরা বাগানকে পরিচ্ছন্ন সুস্থ রাখার জন্য সব সময় ইউজ করতে পারি। ধরুন সপ্তাহে একদিন করে সমস্ত গাছে আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন। সে আপনাদের ফুল ফল সবজি পাতাবাহার যাই হোক না কেন, নিম অয়েলের প্রয়োগে আপনাদের দুটো উপকার হবে। এক, পোকামাকড় ঘেঁষতে পারবে না, আর দু নম্বর হচ্ছে নিম অয়েল তো একটা খুব ভালো গাছের খাবারেরও কাজ করে এটা। তো এই জন্য নিম অয়েল আমি বলবো প্রত্যেকেই একটা আপনাদের বাগানে অবশ্যই রাখবেন। 1 লিটার জলে এখানে 3 থেকে 4 ml আপনারা স্প্রে করতে পারেন। যদি পাওয়ারটা বেশি হয় তাহলে 2 mlও কাজ দেয়, আর একটু কম পাওয়ারের হলে আপনারা এখানে 3 থেকে 4 ml ইউজ করতে পারেন। এবারে আরেকটা খুব কমন জৈব পেস্টিসাইডের কথা বলছি, সেটা হচ্ছে কাকা। এইটা কিন্তু আপনারা যে কোনো ধরনের লঙ্কা বেগুন বিভিন্ন ধরনের সবজি গাছে এটা স্প্রে করতে পারেন। তাছাড়া ফুল ফল তো আছেই। বিশেষ করে আমরা যখন উইন্টার গার্ডেন করি, পাতা মুড়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া যেই কারণে হয়, মানে মাকড় লাগে, সেই সব ক্ষেত্রে যে ছোট ছোট গাছগুলোতে আমরা তখন কেমিক্যাল পেস্টিসাইড না প্রয়োগ করে ইউজ করতে পারি এই জৈব পেস্টিসাইড কাকা। এইটা আমরা 1 লিটার জলে, খুব ছোট গাছ হলে 1 ml আর একটু বড় গাছ হলে 1.5 থেকে 2 ml অনায়াসে ব্যবহার করতে পারি। এবার আরেকটা জৈব পেস্টিসাইডের কথা আমি বলছি। এটা কিন্তু শুধু পেস্টিসাইডই নয়, এটা কিন্তু একটা হরমোনেরও কাজ করে। এটা হচ্ছে সুপার সোনাটা। এটার নাম আপনারা সবাই শুনেছেন, বিশেষ করে যারা গোলাপ গাছ করেন তারা তো সুপার সোনাটার প্রয়োগ অবশ্যই করেন। এই পেস্টিসাইডটা আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে সপ্তাহে একদিন করে বিভিন্ন ধরনের গোলাপ গাছ জবা গাছ এই সমস্ত গাছ যেগুলোতে মাকড় লাগে বিশেষ করে সেই সমস্ত গাছগুলোতে ইউজ করতে পারেন। এটা কিন্তু আপনারা লঙ্কা বেগুন গাছ ক্যাপসিকাম গাছ এইগুলোর ক্ষেত্রেও ইউজ করতে পারেন। টমেটো আছে তার মধ্যে। এরপরে আরেকটা যে জৈব পেস্টিসাইডের কথা বলছি সেটা আপনারা নাম শুনেছেন কিনা জানি না, এটাও কিন্তু এখন বহুল প্রচলিত। সেইটা হচ্ছে কাটাপ্পা। এইটা কিন্তু একটা খুব ভালো জৈব পেস্টিসাইড। পোকামাকড় লাগুক না লাগুক, যেরকমভাবে আমরা নিম অয়েল ইউজ করছি আপনারা কিন্তু সেইভাবে কাটাপ্পাও ইউজ করতে পারেন। 1 লিটার জলে 4 থেকে 5 ml মিক্স করে সমস্ত ধরনের গাছে, মানে ফুল ফল শাক সবজি পাতাবাহার সব কিছু গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন। এবারে আমি চলে আসছি কিছু রাসায়নিক পেস্টিসাইডের কথা বলতে। তা আমাদের ছাদ বাগানে মেন যে পোকামাকড়ের উৎপাত হয় সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাইটস মানে মাকড়, সাদা মাছি, দোয়ে পোকা মানে মিলিবাগ যেগুলোকে বলে, বিভিন্ন ধরনের জাগ পোকা যেগুলো পাতার কাণ্ডের রস চুষে খায়, মানে চোষক পোকা আর কি।
আর কিছু লেদা পোকা, এই ধরনের পোকারই আমাদের ছাদ বাগানে উৎপাত হয়। এছাড়াও অনেক ধরনের পোকা আছে যেগুলো যারা চাষিরা চাষাবাদ করে তাদের ক্ষেত্রে ইউজ হয়। তো আমি সেসব ক্ষেত্রে যাচ্ছি না, আমি আমাদের বাগানে যে সমস্ত পোকা লাগে তার একটা পেস্টিসাইড এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে এই কনফিডার। আপনারা ভালো বাগান করতে গেলে একটা কনফিডার কিন্তু অবশ্যই রাখবেন। যখন অতিরিক্ত মাকড়ের উৎপাত হয় তখন কিন্তু এই কাকা বা সোনাটাতে কাজ হয় না, তখন আপনাদের মাঝে মাঝে কনফিডার ইউজ করতেই হবে। তবে আমি বলবো মাকড় লাগার আগেই আপনারা এই সমস্ত ওষুধগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আর কনফিডারের প্রয়োজন হবে না। কনফিডার কিন্তু আপনারা একমাত্র ফুল গাছের ক্ষেত্রেই ইউজ করবেন, কোনো ফল বা সবজি গাছের ক্ষেত্রে এটা না ইউজ করাই ভালো। কারণ যেহেতু ওগুলো আমরা খাই, তো আমাদের কেমিক্যালটা অ্যাভয়েড করে জৈব পেস্টিসাইডই করা উচিত। তো এইটা ইমিডাক্লোরোপিড গোত্রের একটা ওষুধ, যেটা কিন্তু মাকড়নাশক হিসেবে কাজ করে। 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা সপ্তাহে 1 দিন বা 10 দিন বাদে 1 দিন স্প্রে করতে পারেন যেই সমস্ত গাছে ফুল গাছে মাকড় লাগে সেইগুলোতে, যেমন গোলাপ, জবা, এরকম ধরনের আরও বেশ কিছু গাছ আছে, মাকড় লাগলে এটা আপনারা ইউজ করতে পারেন। এবার বলছি মিলিবাগের ক্ষেত্রে আপনারা কোন ওষুধটা ইউজ করবেন। মিলিবাগের ক্ষেত্রে আপনারা টাফগড় ইউজ করতে পারেন, টাটা মানিক ইউজ করতে পারেন। আর যেটা খুব কমন ওষুধ মিলিবাগের জন্য খুবই উপকৃত হই আমরা যেটা প্রয়োগে, সেটা হচ্ছে এই একতারা। তবে সবথেকে ভালো হয় আমি বলবো এই টাফগড়ের সঙ্গে একতারা মিক্স করে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মিলিবাগের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। মিলিবাগ অল্প স্বল্প লাগলে সপ্তাহে 1 দিন আপনারা এটা দিতে পারেন। আর যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু 3 দিন বাদে বাদে, মানে 10 দিনের মধ্যে 3 বার আপনাদের এই ওষুধটা ইউজ করতে হবে। 1 লিটার জলে এইটা 1 ml নেবেন, আর এই পাউডারটাও 1 গ্রাম নেবেন। দুটো ভালো করে মিক্সড করে সমস্ত গাছে যেখানে মিলিবাগ আক্রান্ত করে সেইগুলোকে স্প্রে করে দেবেন। বিশেষ করে জবা গাছের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দোয়ে পোকা বা মিলিবাগের উৎপাত হয়, সেই জন্য কিন্তু আপনাদের এই দুটো ওষুধের সংমিশ্রণ রাখতেই হবে। আপনারা টাফগড় রাখতে পারেন, টাফগড় না থাকলে রোগড় রাখতে পারেন, দুটো একই গোত্রীয় ওষুধ। আর সেগুলো যদি না পান তাহলে এই টাটা মানিক আর এই একতারা, এই দুটো মিক্সড করেও কিন্তু মিলিবাগের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন। এবার আর একটা কেমিক্যাল পেস্টিসাইডের কথা আমি বলবো, সেটা হচ্ছে ওস্তাদ। ওস্তাদ কিন্তু বিভিন্ন ধরনের চুষে খাওয়া মানে চোষক পোকার উপরে খুব ভালো মতন কাজ করে। যেরকম আমাদের গাছের ডালে লেগে থাকা যেই ধরনের পোকাগুলো আছে, ধরুন সাদা মাছিও হতে পারে, মিলিবাগও হতে পারে, জাক পোকা হতে পারে, দোয়ে পোকা হতে পারে, সেগুলোর মধ্যে কিন্তু এই ওস্তাদ কাজ করে। এমনকি পিঁপড়ে মারতেও কিন্তু ওস্তাদ খুবই সাহায্য করে। এটাও আপনারা 1 লিটার জলে 1 ml মিক্সড করে ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 দিন বা 10 দিন অন্তর 1 দিন। এবারে সাদা মাছির জন্য একটা স্পেশাল পেস্টিসাইড আমি বলবো, সেটা হচ্ছে ক্রিট্যাপ, আর এর সঙ্গে থাকবে ওশিন। ওশিনটা আমার কাছে এখন নেই, ফুরিয়ে গেছে। এই ক্রিট্যাপ আর ওশিন একসাথে মিক্সড করে আপনারা যদি ব্যবহার করেন, 1 লিটার জলে এর নেবেন 1/2 গ্রাম আর ওশিনেরও 1/2 গ্রাম, দুটো একসাথে মিক্সড করে নিয়ে 1 লিটার জলে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। বিশেষ করে শীতকালে চন্দ্রমল্লিকাতে প্রচণ্ড পরিমাণে সাদা মাছির উপদ্রব হয়, সেই সময় কিন্তু এই ওশিন আর ক্রিট্যাপ এই দুটো ওষুধ একসাথে মিলিত হয়ে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে লেগে থাকে সপ্তাহে 2 দিন প্রয়োগ করবেন, তা না হলে সপ্তাহে 1 দিন প্রয়োগ করলেই এটা খুব সুন্দরভাবে গাছে কাজ করে। এছাড়াও এখানে আরও কিছু ওষুধ আমি রেখেছি। এইটা হচ্ছে কলিডল পাউডার। এইটা যদি অতিরিক্ত পিঁপড়ে লেগে থাকে সেই সমস্ত পটের গায়ের চারিদিকে আপনারা এখানে ছড়িয়ে দিতে পারেন, পিঁপড়েরা চলে যাবে। এছাড়া আরও একটা এখানে আমি পেস্টিসাইডের কথা বলবো, এটা হচ্ছে থাইমেট। আপনাদের বাগানে যখন শামুকের উৎপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি থাইমেট এই মাটিতে মানে টবের মাটির চারিদিকে বা টবের মধ্যেও একটু ছড়িয়ে দেন, শামুকরা কিন্তু এখান থেকে চলে যায়। এটা খুবই একটা কাজের জিনিস। আমি অনেক সময় অতিরিক্ত শামুকের উপদ্রব হলে মাটির সঙ্গে একটু মিক্সড করেও ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে ফলিডল পাউডারও আপনারা মাটির সঙ্গে মিশিয়ে রাখতে পারেন। পিঁপড়ে তাড়ানো আর শামুক তাড়ানোর জন্য এই ওষুধ দুটো কিন্তু খুবই ভালো কাজ করে। এবার সবার লাস্টে আমি আর একটা পেস্টিসাইডের কথা আমি আপনাদেরকে বলবো। এটা কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমার রেন লিলি গাছগুলোতে লিলিবাগ আক্রান্ত হয়েছিল, তো সেই সময় আমি এই পেস্টিসাইডটা ইউজ করেছিলাম। এটা হচ্ছে ইন্টারপিট। এটা খুবই একটা
শক্তিশালী পেস্টিসাইড এবং এটা দামটাও খুবই ভালো। তো অতিরিক্ত যখন আপনারা বুঝতে পারছেন না যে কি পোকা আক্রান্ত করেছে আপনাদের গাছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ইন্টারপিট রাখতেই পারেন। এটা গোলাপ গাছ, জবা গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যারা অতিরিক্ত গোলাপ চাষ করেন আপনাদের টেরেস গার্ডেনিংয়ে, তারা কিন্তু একটা ইন্টারপিট রেখে দেখতেই পারেন কতটা ভালো উপকার হয় এই একটা পেস্টিসাইডে। এখানে আর একটা পেস্টিসাইডের কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোফেক্স সুপার, যেটা কিন্তু অতিরিক্ত লেদা পোকা লাগলে প্রচণ্ড পরিমাণে সেগুলোকে দমন করতে সাহায্য করে। তো আপনাদের যদি লেদা পোকা লেগে থাকে, একটা দুটো লাগলে আমি কি করি জানেন তো, একটু বিকেলের দিকে এসে ওগুলোকে খুঁজে গাছের থেকে বার করে ফেলে দিই। যখন অতিরিক্ত যে হবে, যখন আমরা আমার লিলিবাগে যেরকম আপনাদের দেখিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রিটের থেকেও ওই প্রোফেক্স সুপার বেশি ভালো কাজ করবে। প্রোফেক্স সুপারটা আমার ফুরিয়ে গেছে দেখে আপনাদেরকে আর দেখাতে পারলাম না, নামটা ওই জন্য উল্লেখ করে দিলাম। আপনাদের যদি সেই পরিমাণ লেদা পোকা লাগে, অবশ্যই প্রোফেক্স সুপার 1 লিটার জলে 1 ml মিশিয়ে আপনারা সপ্তাহে 1 দিন করে সেই সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন। আমি প্রথমেই বলেছি, এতগুলো পেস্টিসাইড যে আপনাদের দেখালাম, সব কিছু আপনাদের রাখার দরকার নেই। এবার যেটা বলছি, আপনারা কোনটা কোনটা রাখবেন। আপনারা এই যে জৈব পেস্টিসাইডের এই যে 3টে বলেছি, এর মধ্যে থেকে যে কোনো একটা রাখবেন। একটা নিম অয়েল রাখবেন, একটা রাখবেন আপনারা কনফিডার, আর একটা টাফগড় বা টাটা মানি। এরকম ধরনের 2-3টে পেস্টিসাইড রাখলেই কিন্তু আপনাদের অল্প স্বল্প ছোটোখাটো বাগান খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। আর যেই সমস্ত আমি পোকাগুলো বললাম অতিরিক্ত লাগলে, যেরকম সাদামাছি অতিরিক্ত লাগলে কি করবেন, বা দইয়ে পোকা অতিরিক্ত লাগলে কোনটা কোনটা মিশিয়ে দেবেন, সেগুলো আপনারা খুব ভালো করে এটা যদি দেখে নেন আমার ভিডিওটা, অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন। এবার বলছি এটার মাপ আপনারা কি করে করবেন। যখন কোনো পেস্টিসাইড লিকুইড ফর্মে থাকবে, সব থেকে ভালো হয় আপনারা ওষুধের দোকান থেকে এরম একটা সিরিঞ্জ নিয়ে নিতে পারেন। এরম একটা খালি সিরিঞ্জ, নিডল রাখার দরকার নেই, খালি সিরিঞ্জেই যথেষ্ট। দেখুন এখানে 1 থেকে 5 ml পর্যন্ত দেওয়া আছে। এর থেকে বেশি তো আমরা কেমিক্যাল পেস্টিসাইড হোক বা জৈব পেস্টিসাইড হোক কোনো কিছু ইউজ করি না। তো এরম একটা সিরিঞ্জ অবশ্যই আপনারা রাখবেন, যার সাহায্যে আপনারা মাপ করে এই পেস্টিসাইডগুলো ব্যবহার করতে পারেন। আর যখন কোনো পেস্টিসাইড এরকম পাউডার ফর্মে থাকবে, তখন আপনারা এই আইসক্রিমের এই ফেলে দেওয়া একটা স্পুন রেখে দেবেন। এই স্পুনের এই একদম ল্যাপা ল্যাপা হিসেবে যদি 1 চামচ আপনারা নেন, সেটাই হচ্ছে 1 গ্রামের মাপ। সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা এইগুলোকে ইউজ করতে পারেন, যেগুলো পাউডার ফর্মে আছে। আশা করছি আমি বোঝাতে পারলাম আপনাদের এই ব্যাপারটা। তাহলে মাপ করার জন্য এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন ভালো বাগান করার ক্ষেত্রে। এখানে আর একটা জিনিস আপনাদের রাখার কথা আমি বলবো, সেটা হচ্ছে এই স্টিকার কিন্তু এই যে সমস্ত আমরা পেস্টিসাইড হোক বা ফাঞ্জিসাইড হোক বা খাবার দাবার গাছে স্প্রে করি, সেগুলোতে ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য স্টিকারের একটা অবদান আছে। এটা কিন্তু ওই ওষুধগুলোকে বলুন বা খাবারগুলোকে বলুন, গাছের পাতায় বা ডালে ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে এই বর্ষাকালে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আপনারা যদি এইরকম একটা স্টিকার আপনাদের গার্ডেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে কিন্তু খুবই উপকার হয়। 1 লিটার জলে এখান থেকে 10 থেকে 12 ফোঁটা আপনারা ইউজ করতে পারেন। আর নিতে হবে একটা স্প্রে বটল। এগুলো বিভিন্ন মাপের পাওয়া যায়, 1 লিটার, 1.5 লিটার, 3 লিটার। যাদের যেরকম গাছের সংখ্যা সেই বুঝে আপনারা এরকম স্প্রে বটল 1টা কি 2টো রেখে দেবেন। তাহলে আপনাদের কিন্তু এই পেস্টিসাইডগুলো ব্যবহার করার কোনো রকম অসুবিধা হবে না। এবার এই পেস্টিসাইডগুলোর ব্যবহারের কিছু সাবধানতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে, বিশেষ করে যখন আপনারা কেমিক্যাল পেস্টিসাইড স্প্রে করছেন। সবথেকে প্রথম যে সাবধানতা, সেটা হচ্ছে পেস্টিসাইডটা যখনই ইউজ করবেন, বাড়ির কোনো পেট বা বাচ্চাদের কাছ থেকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তারা যদি আপনাদের গার্ডেনে থাকে, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে তবেই ইউজ করবেন। দ্বিতীয় যে সাবধানতাটা ইউজ করবেন, সেটা হচ্ছে পরিমাণে কম দেবেন, কিন্তু বেশি যেন কখনোই না হয়ে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় সাবধানতাটা হচ্ছে, যদি কারোর অ্যালার্জি বা স্মেলের প্রবলেম থাকে, তারা অবশ্যই সেক্ষেত্রে একটা মাস্ক ইউজ করবেন যখন পেস্টিসাইডটা আপনারা স্প্রে করবেন। কারোর স্কিন ডিজিজ মানে চর্মরোগ থাকলে অবশ্যই হাতে গ্লাভস ব্যবহার করে পেস্টিসাইডগুলো প্রয়োগ করবেন। আর সব থেকে শেষ যে সাবধানতাটা আপনাদের অবলম্বন করতে হবে, এই পেস্টিসাইডগুলো, বিশেষ করে কেমিক্যাল পেস্টিসাইডগুলো সব সময় আপনারা বিকেলের দিকে ইউজ করবেন, মানে সেকেন্ড হাফে, সকালে কখনোই না। সকালে আপনারা জৈব পেস্টিসাইড খুব ভোরের দিকে, ধরুন 6টা থেকে 7টার মধ্যে অবশ্যই প্রয়োগ করতে পারেন, কিন্তু কেমিক্যালগুলো অবশ্যই বিকেলের দিকে প্রয়োগ করতে হবে। এই সাবধানতাগুলো অবলম্বন করলে
কখনোই আপনাদের পেস্টিসাইড ইউজ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। এটা মাথায় রেখেই কিন্তু এগুলো ইউজ করতে হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ধরনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি অনেকটাই ধারণা আপনাদের দিতে পারলাম আমি পেস্টিসাইডের উপরে। আমি যতটুকুনি জানি সেই হিসেবে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আর আপনাদের এর মধ্যে থেকে যেই পোকাগুলো রয়েছে আপনাদের বাগানে সেই ধরনের পেস্টিসাইড একটা কি দুটো অবশ্যই কিনে রাখবেন সুন্দর বাগান করার জন্য। আজকের পেস্টিসাইড সংক্রান্ত ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে।